চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে ঐশ্বর্য চৌধুরীকে দেখতে এসে বাড়ির কাজের মেয়ে সিজদাকে পছন্দ হয়েছে পাত্রের দাদি হালিমা বেগমের। তিনি ঠিক করে নিয়েছেন সিজদাই হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে। সিজদার মতো রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে খুব কম দেখেছেন তিনি। একটা মেয়ে হয়েও নির্লজ্জের মতো বারবার সিজদাকে লুকিয়ে লুকিয়ে দেখেছেন তিনি। তবুও যেন তার চোখের তৃষ্ণা মিটছে না। তার একমাত্র নাতি সার্জিস মির্জার জন্য পাত্রী দেখতে এসেছে মির্জা পরিবারের সদস্যরা। তারা গাড়ি থেকে নামতেই একটা মেয়ে মিষ্টি কণ্ঠে সালাম দিয়ে বলল, আপনাগো আইতে কোনো অসুবিধা হয়নি তো? মেয়েটার কথা শুনে হালিমা বেগম সালামের উত্তর দিয়ে তার দিকে এগিয়ে আপাতমস্তক দেখতে লাগলো। মেয়েটার পরনে রংচটা সুতির থ্রিপিস, পুরো শরীর ঘেমে ভিজে একাকার হয়ে আছে, মাথায় ঘোমটা টেনে রাখা। মেয়েটার মুখের দিকে তাকাতেই কথা বলতে ভুলে যান হালিমা বেগম। মনে হচ্ছে সে কোনো মানুষ না, পরীর সামনে দাঁড়িয়ে রয়েছে। বিধাতা যেন সমস্ত রূপ, লাবণ্য, মায়া ঠেলে দিয়েছেন মেয়েটার মুখে। ডাগর ডাগর অধিক বড় বড় পাপড়ি বিশিষ্ট চোখ, সরু নাক, পাতলা গোলাপি ঠোঁট। মেয়েটার চোখ দুটো দেখে পরিচিত মনে হয় হালিমা বেগমের। মনে হয় যেন এই মায়াবী চোখ দুটো আগে কোথাও দেখেছে। তার বড্ড ইচ্ছে হয় মেয়েটার চোখের পাপড়ি ছুঁয়ে দেখতে এগুলো আসল নাকি নকল। তিনি তার ইচ্ছাকে দমিয়ে রেখে বললেন, কি নাম তোমার? সিজদা। বাহ, তোমার নাম যেমন মিষ্টি তেমনি তুমিও দেখতে অনেক মিষ্টি। প্রত্যুত্তরে সিজদা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, থ্যাংক ইউ ম্যাডাম, আপনারা ভিতরে আহেন। হ্যাঁ, যাচ্ছি। বলেই হালিমা বেগম ড্রাইভারকে বলল, রতন, সব মিষ্টির প্যাকেটগুলো ভেতরে নিয়ে চল। রতন গাড়ির ডিকি থেকে প্যাকেটগুলো বের করতেই সিজদা এগিয়ে গিয়ে রতনের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে বলল, এগুলো আমার কাছে দেন চাচা, আপনি কষ্ট কইরা গাড়ি লই আইছেন, এখন একটু দম লন। সিজদার সরলতা দেখে মুগ্ধ হন হালিমা বেগম। তারা ভেতরে প্রবেশ করতেই তাদেরকে সাদরে গ্রহণ করেন বিথি চৌধুরী। তাদের আদর আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি রাখেননি তিনি। তিনি কোনো মতেই এই সম্বন্ধ হাতছাড়া করতে চান না। তার স্বামীর বাল্যকালের বন্ধু ফারুক মির্জা, তাদের দুজনের বন্ধুত্ব আরও মজবুত করতে দুই বন্ধু সম্মতিতে কনে দেখার আয়োজন করা হয়। বিথি চৌধুরী তার স্বামীর মুখে শুনেছেন ছেলে একজন কার্ডিওলজিস্ট, দেখতে পুরোই হিরোদের মতো, ইয়াং জেনারেশনের মেয়েদের ক্রাশ, আবার তাদের মস্ত বড় ক্যাটারিংয়ের ব্যবসা। এত ভালো পরিবার যাতে হাতছাড়া না হয় এই জন্য বিথি চৌধুরী নাম করা বিউটিশিয়ান বাড়িতে নিয়ে এসেছেন মেয়েকে সাজানোর জন্য। নাস্তার পর্ব শেষ হলে ঐশ্বর্যকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়। ঐশ্বর্য সবাইকে সালাম দেওয়ার পরিবর্তে হ্যালো গাইজ বলে সম্বোধন করে। কণ্ঠটা পরিচিত মনে হয় হালিমা বেগমের, কিন্তু মুখে ভারী মেকআপের জন্য ঠিক চিনতে পারেন না তিনি একাধারে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। মিনিট কয়েক অতিবাহিত হবার পর ঐশ্বর্যকে চিনতে অসুবিধা হয় না তার। হালিমা বেগম একজন অ্যাডভোকেট, প্রতিনিয়ত কোর্টে যাওয়া আসা হয় তার। কিছুদিন আগে কোর্ট থেকে বেরিয়ে গাড়িতে সমস্যা হবার জন্য রিক্সা করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ফেলে রাখা ইটের সাথে ধাক্কা লেগে রিক্সাওয়ালা ব্যালেন্স হারিয়ে ফেলার দরুন তার রিক্সা গিয়ে একটা সাদা রঙের গাড়ির সাথে লেগে যায়। রিক্সাওয়ালা কিছু বুঝে ওঠার আগে গাড়ি থেকে অর্ধনগ্ন ড্রেস পরা একটা মেয়ে বেরিয়ে এসে তার গালে থাপ্পড় মেরে দিয়েই বলল, তোর কপালে চোখ নেই, দিলি তো আমার গাড়িটা নোংরা করে। তুই জানিস আমার গাড়ির দাম কত? অবশ্য তোর মতো ছোট লোকের বাচ্চাদের এসব গাড়ির দাম জানার কথা নয়। দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি আপনার গাড়িটা পরিষ্কার করে দিচ্ছি। তোর নোংরা হাত দিয়ে আমার গাড়ি স্পর্শ করবি না, ছোট লোকের বাচ্চা। হতে পারেন আপনারা বড় লোক, তাই বলে বারবার ছোট লোকের বাচ্চা বলে অপমান করার কোনো অধিকার আপনার নেই। তুই আমার মুখের উপর তর্ক করিস? বলেই থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠাতেই হালিমা বেগম রিক্সা থেকে নেমে ঐশ্বর্যের হাত ধরে বললেন, এটা কোন ধরনের অসভ্যতা? মানুষ মাত্রই ভুল করে। ছেলেটা তো বলেছে সে ভুল করেছে, তারপরও তুমি তাকে যা নয় তাই বলে অপমান করছো, তার গায়ে হাত তুলছো, এটা কিন্তু অন্যায়। ঐশ্বর্য তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুই চুপ থাক বুড়ি, এক ঠ্যাং কবরে চলে গেছে, কোথায় এখন ঘরে বসে তসবি গুনবি? তা নয় তো আমাকে ন্যায় অন্যায় শিখাতে আসছিস, যত সব থার্ড ক্লাস লোকজন। হালিমা বেগম কিছু বলতে যাবেন তার আগে কোথা থেকে ঢিলে ঢালা কালো বোরখা পরা একটা মেয়ে এসে বলল, আপনি শান্ত হন আপামনি, আমি গাড়ি পরিষ্কার করে দিচ্ছি। বলে মেয়েটা নিজের বোরখা দিয়ে গাড়ি পরিষ্কার করে দিয়ে রিক্সাওয়ালার কাছে হাত জোর করে বলল,
আপামনির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি দয়া করে কিছু মনে লইবেন না। হালিমা বেগমের মেয়েটাকে দেখে তার দিকে এগিয়ে আসতে মেয়েটা গাড়িতে উঠে যায়। চোখের পলকেই গাড়ি ছুটে চলে যায়। পুরনো কথা মনে পড়তেই হালিমা বেগমের কাছে সবটা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যায়। সেদিনে সেই বোরকা পরা মেয়েটা আর কেউ নয়, বরং সিজদা। এই জন্যই সিজদার চোখ দেখে তার পরিচিত মনে হয়েছিল। ঐশ্বর্য এখনও হালিমা বেগমকে দেখেনি। তার দৃষ্টি মেঝেতে সীমাবদ্ধই হয়ে রয়েছে, যেন তার মতো ভদ্র মেয়ে দুনিয়াতে দুটো নেই। বিথি চৌধুরী মেয়ের নাটক দেখে মনে মনে হেসে ঐশ্বর্যের কাঁধে হাত রেখে বলল, আমার মেয়ের ব্যাপারে আর কি বলবো, সবটাই তো নিজ চোখেই দেখছেন আপনারা। আমার মেয়ে কোনো অংশেই কম নয়। এই যে সব খাবার দেখছেন, সব কিছু আমার মেয়ে নিজে হাতে রান্না করেছে। আপনাদের ক্যাটারিংয়ের ব্যবসা না, সেইখানে বাড়ির বউ রান্না না করলে হয় বলুন? তাই তো মেয়েটা সকাল থেকে আপনাদের জন্য রান্না বান্না করেছে। তাছাড়া আমার মেয়ে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে, ইন্টারেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। অনেক গুণী মেয়ে আমার, যাদের খুঁত থাকলেও আমার মেয়ের কোনো খুঁত পাবেন না। আপনাদের থেকে ও অনেক ভালো ভালো ঘর থেকে আমার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল, কিন্তু আমার স্বামীর অনেক ইচ্ছে তাদের বন্ধুকে বিয়ের সম্পর্কে রূপান্তর করার। এই জন্যই সবাইকে রিজেক্ট করে দিয়েছি আমি। আমার কাছে টাকার থেকে সম্পর্কের মূল্যটাই অনেক বেশি। মির্জা পরিবারের সবারই ঐশ্বর্যকে পছন্দ হয়। ফারুক মির্জা হালিমা বেগমের হাতে গয়নার বাক্স দিয়ে বলল, আমি বলেছিলাম না আম্মা, আপনার নাতির জন্য আমি হীরার মতো দামি রত্ন খুঁজে পেয়েছি। নিজ চোখেই তো দেখলেন ঐশ্বর্য মাকে। সবার মতো আপনারও নিশ্চয়ই ঐশ্বর্যকে পছন্দ হয়েছে। পছন্দ হলে আর দেরি করবেন না, ঐশ্বর্য মাকে গয়নাগুলো পরিয়ে দোয়া করে দিন, সাথে বিয়ের দিনক্ষণও পাকা করে যাওয়াই ভালো। হালিমা বেগম তার কথার কোনো প্রত্যুত্তর না করে সোজা কিচেনে চলে আসেন। কিচেনে সিজদা এঁঠো বাসন পরিষ্কার করছে। তার পাশ থেকে বাড়ির হেল্পিং হ্যান্ড সালেহা বেগম বলছেন, বড় ম্যাডাম ছোট ম্যাডাম দোনোটাই আস্ত নাটক বাস। সকাল থেকে কষ্ট কইরা এতগুলা রান্না তুই নিজের হাতে করলি, অথচ ম্যাডাম কত সুন্দর কইরা সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা কইয়া দিল তার মাইয়া নাকি এতগুলো রান্না করছে। যে মাইয়া জগ থেকে পানি ঢেলে খায় না, সেই মাইয়া নাকি এতগুলো মানুষের খাওয়ান রানবো। পোলার পক্ষে লোকগুলানো অনেক ভালা। এমন একটা পরিবারে যদি তোর বিয়ে হইতো। বাদ দাও তো সালেহা খালা, কোথায় আপামনি আর কোথায় আমি? সে এই বাড়ির মালিক আর আমি এই বাড়ির কাজের লোক, তার সাথে কি আমার তুলনা চলে কও? প্রত্যুত্তরে সালেহা খালা কিছু বলতে যাবে তার আগে হালিমা বেগম সিজদার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে সবার সামনে নিয়ে এসে বলল, আমি ঐশ্বর্যকে না, বরং সিজদাকে আমার নাতি সার্জিস মির্জার বউ করতে চাই। সিজদাই আমার সার্জিসের বউ হয়ে হালিমা মঞ্জিলে পা রাখবে। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে ওঠে সিজদা। তার হাত পা অনবরত কাঁপতে থাকে, কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়। সিজদা সন্তর্পণে কপালের ঘাম মুছে বিথি চৌধুরীর দিকে তাকিয়ে দেখে তিনি তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে, যা দেখে কেঁপে ওঠে সিজদার জীর্ণ শীর্ণ বুক। সিজদা জানে আজকে তার কপালে শনি আছে। বিথি চৌধুরী বারবার বলেছিল সে যেন কোনোভাবেই পাত্রপক্ষের সামনে না যায়। সিজদাও ভেবেছিল এতে ভালোই হবে, এই সুযোগে সে কিছু সময় ঘুমিয়ে নিতে পারবে। তাই তো সিজদা তাড়াতাড়ি সব কার্যকর্ম শেষ করে ঘুমোতে এসেছিল। তখনই ঐশ্বর্য এসে সিজদাকে বলল, মা, বাড়িতে এত কাজকর্ম রয়েছে আর তুই কিনা এখানে আরাম করে ঘুমোচ্ছিস? কোনো কাজ বাকি নেই আপামনি, আমি সব কাজ কইরা আইছি। ম্যাডাম কইছে আমি যেন পোলার পক্ষের লোকদের সামনে না যাই। সেই সকাল থেকে কাজ করতে করতে শরীরটা আর চলতেছে না, তার লাইগা ভাবলাম একটু চোখ দুইটা বন্ধ কইরা পইরা থাই, তাইলেই ভাল লাগবো। আমি এত ইতিহাস জানতে চাইনি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ আপামনি? কর না, আমি কইরা দিতেছি। মম সব কথা আমার সাথেই শেয়ার করে, কিন্তু বিয়ের ব্যাপারে এই সবটা বলতে চাচ্ছে না। বলছে যে একটা সারপ্রাইজ থাকবে। আরে বাবা, যার সাথে সংসার করব তার নামটা পর্যন্ত এখনো জানি না, শুধু শুনেছি ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, চকলেট বয়। আমার আর তর্স হয়েছে না রে। বাইরে পাত্রপক্ষ এসে গিয়েছে, ছেলেও নিশ্চয়ই এসেছে। তুই আমার ফোনটা নিয়ে একটা ছবি তুলে এনে দে প্লিজ সিজদা, প্লিজ। ঐশ্বর্যের আকুতি মিনতি দেখে সিজদা মনে মনে বলল, আপামনি আপনি এত ভালো কইরা আমার লগে কথা কইতেছেন, আমার তো বিশ্বাসই হইতেছে না। সিজদার থেকে রেসপন্স না পেয়ে ঐশ্বর্য সিজদার কাঁধে হাত রেখে বলল, কি রে, এত কি ভাবছিস?
ম্যাডাম যে পোলার পক্ষের লোকদের সামনে যাইতে না করছে। আরে কিছু হবে না, তুই যা, মমকে আমি ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে। বলেই সিজদা ফোন নিয়ে বেরিয়ে যায়, কিন্তু বাইরে গিয়ে জানতে পারে পাত্র আসেনি, তার পরিবারের সদস্যরা এসেছে। সিজদা কি মনে করে মাথায় ঘোমটা টেনে গাড়ির দিকে এগিয়ে গিয়ে তাদের সাথে মত বিনিময় করে, আর সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই ভুলের মাসুল স্বরূপ সিজদাকে হয়তো তার শেষ আশ্রয়স্থলটুকু হারাতে হবে ভাবতে সিজদার অশ্রুসিক্ত হয়ে ওঠে। হালিমা বেগম সিজদাকে নিয়ে ঐশ্বর্যের পাশে বসিয়ে দেয়। ঐশ্বর্য রাগে গজগজ করতে করতে সোফা ছেড়ে উঠে এসে বিথি চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, এইসব কি হচ্ছে মম? প্লিজ ডোন্ট ক্রাই বেবি, এখানে ভুলটা তোমার হয়েছে। আমি তো ওই মেয়েটাকে পাত্রপক্ষের সামনে যেতে বারণ করেছিলাম, তুমি ওকে পাঠিয়েছো তাদের সামনে। আমি কি জানতাম নাকি তাদের রুচি এত নিচে হবে? তারা আমার মতো সুন্দরী, স্মার্ট, এডুকেটেড মেয়ে রেখে যে কাজের মেয়েকে পছন্দ করবে, এটা আমি ভাবতেও পারিনি মম। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম বেবি। আমরা না মানলেও এটাই সত্যি যে সিজদা রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে, যে কেউ ওকে দেখলে পছন্দ করবে। এজন্যই আমি ওকে একটা রংচটা সুতির 3 পিস পরতে দিয়েছিলাম, চুলে তেল দিতে বলেছিলাম, যাতে করে ওকে দেখতে বিচ্ছিরি লাগে। ভাই এনি চান্স পাত্রপক্ষের কেউ দেখলেও যাতে ওকে পছন্দ না করে। কিন্তু কী লাভ হলো, সব প্ল্যান ভেস্তে গেল। এখন যদি তারা কোনোভাবে জানতে পারে সব রান্না সিজদা করেছে, তাহলে তো আরও বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তুমিও না মম, একটু বেশি বেশিই করো। কি দরকার ছিল এত বাড়িয়ে বলার? আমি কোন ক্লাসে বৃত্তি পেয়েছি মম? আমি তো কোনো মতে টেনে টুনে পাশ করেছি। তুমি আমার প্রশংসা করতে গিয়ে উল্টা পাল্টা যা নয় তাই বলে দিয়েছো মম। ইন্টারে কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট কিভাবে হয় মম? আমি এত কিছু জানি নাকি? আমি নিজেই তো এসএসসি ফেল। বিয়ের আগে তোমার পাপাকে মিথ্যে বলেছিলাম যে আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন কি হবে মম? আমার জায়গায় ওই কাজের মেয়েটা হালিমা মঞ্জিরের বউ হয়ে যাবে। ডোন্ট প্যানিক বেবি, আমি দেখছি কি করা যায়। কিছু হবে না মম। কিছুদিন আগে রাস্তায় ওই বুড়িটার সাথে আমার ঝামেলা হয়েছিল। বুড়ি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছে। তোমার মুখটা একটু বন্ধ রাখো। বিথি চৌধুরী হালিমা বেগমের দিকে এগিয়ে গিয়ে বললেন, আপনাদের রুচি এত নিচে জানতাম না, একটা কাজের মেয়েকে বাড়ির বউ করতে চাইছেন? ছি। এতদিন শুনে এসেছি চোরের মায়ের বড় গলা, আজ বাস্তবে তার প্রমাণ পেলাম। সিজদা কাজের মেয়ে হলেও আপনার মেয়ের মতো অসভ্য চরিত্রহীন নয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি অপমান করছেন আমাদের। খুব তো বড় মুখ করে বলেছিলেন চাঁদের খুঁত থাকলেও আপনার মেয়ের কোনো খুঁত নেই। আসলে আপনার মেয়ের তো পুরোটাই খুঁত। হালিমা বেগমের কথা শুনে ফারুক মির্জা বললেন, এসব কি বলছেন আম্মা? কিছুদিন আগে তোকে একটা মেয়ের কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ছাত্রলীগ নেত্রী না কি জানি কি একটা বলেছিলেন, রাস্তায় আপনাকে অপমান করেছিল মেয়েটা। হ্যাঁ, এই সেই বেয়াদব মেয়ে, অসংখ্য ছেলেদের সাথে মেলামেশা তার। কথাটা শুনে হতবাক হয়ে যান বিথি চৌধুরী। তার মেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করে, কিন্তু মেয়ের যে এত অধঃপতন হয়েছে সেটা ভাবতেও পারেননি বিথি চৌধুরী। মেয়ের এমন অধঃপতনের কথা শুনেও দমে যাননি তিনি, বরং তিনি গলা উঁচিয়েই বললেন, শুনেছি সার্জিস একজন কার্ডিওলজিস্ট, হাজার হাজার মেয়েদের ক্রাশ। সার্জিস কি আদৌ একটা কাজের মেয়েকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করবে? হালিমা মঞ্জিলের কর্ত্রী আমি, সেখানে আমার কথাই শেষ কথা। সার্জিসের কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা দেখার দায়িত্ব আমাকেই পালন করতে হবে। তাছাড়া সার্জিসকে আমার থেকে ভালো কেউ চেনে না। সার্জিস তার দাদুকে অনেক ভালোবাসে। আমার বিশ্বাস আমি যা বলবো সার্জিস সেটাই মেনে নিবে। এতক্ষণ চুপচাপ সবটা শুনছিলেন সার্জিসের মা শান্তা মির্জা। তবে তিনি আর চুপ থাকতে পারলেন না, তিনি গর্জে উঠে বললেন, আপনি আমার ছেলের ওপর সবটা জোর করে চাপিয়ে দিতে পারেন না মা। আমি সার্জিসের মা, কিন্তু এখানে তো আপনি আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছেন না। হ্যাঁ, মানছি ঐশ্বর্য ভালো মেয়ে না, ব্যাপার না, আমরা অন্য মেয়ে দেখবো। অন্য মেয়ে বলতে তুমি যে তোমার বোনের মেয়ে তাথইয়ের দিকে ইঙ্গিত করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি বৌমা। তাথইকে নিয়ে আপনার এত সমস্যা কোথায় আম্মা? তাথই সুন্দরী, শিক্ষিত, বড়লোক বাপের একমাত্র মেয়ে। তাছাড়া তাথই সার্জিসকে ভালোবাসে। আমি একটা কাজের মেয়েকে কিছুতেই আমার সার্জিসের বউ হিসেবে মেনে নিব না মা, কিছুতেই না। শান্তা মির্জার কথা শেষ না হতেই পেছন থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে, যাকে আপনারা কাজের মেয়ে বলে অপমান করছেন সেই বাড়ির কাজের মেয়ে না, সিস্টেম আমার একমাত্র বোন রিমার মেয়ে। রিমা
কথাটা শুনে চমকে ওঠেন ফারুক মির্জা। তিনি ভাবতেও পারেননি এতগুলো বছর পর আবারও রিমা নামটা উঠে আসবে। মূলত রিমার জন্যই তাদের বন্ধুত্বে ফাটল ধরে। রিমাকে বড্ড ভালোবাসতেন ফারুক মির্জা। তাকে একটা নজর দেখার জন্য প্রতিদিন বন্ধুর বাড়ি ছুটে যেতেন। এক পর্যায়ে রাশেদ ব্যাপারটা নোটিস করলে ফারুক মির্জা রিমাকে ভালোবাসার কথা বলে দেয়, যেটা রাশেদ মেনে নিতে পারেন না। তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বহু বছর পর অনাকাঙ্ক্ষিতভাবে আবারও তাদের দেখা হয়। পুরনো শত্রুতা ভুলে তাদের সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। তবে রিমার প্রসঙ্গ নিয়ে দুজনের মধ্যে কখনোই কথা হয়নি। ফারুক মির্জা প্রায় ভুলেই গিয়েছিল রিমার কথা। সিজদা রিমার মেয়ে শুনেই বুকটা ধক করে ওঠে তার। তিনি তড়িৎ গতিতে পেছনে ফিরে দেখেন তার বন্ধু রাশেদ চৌধুরী দরজায় দাঁড়িয়ে রয়েছে। ফারুক মির্জা তৎক্ষণাৎ এগিয়ে এসে রাশেদ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আরে বন্ধু, তোর না আরো 2 দিন পর দেশে ফেরার কথা ছিল? হ্যাঁ, কিন্তু 3 দিন আগে আমার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম মেয়েটাকে দেখতে আসবে। বিধি একা একা সবটা সামলাতে পারবে কিনা, সর্বোপরি সবাইকে সারপ্রাইজ দিয়ে বলে হুট করে চলে এলাম। বাড়িতে ফিরেই এত ভালো একটা খুশির খবর পাবো এটা আমি ভাবতে পারিনি। কাকিমা সিস্তাকে সার্জিসের বউ করে নিতে চাইছে, এটা তো পরম সৌভাগ্য। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি হলফ করে বলতে পারি, আমার সিস্টার যে বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়ির সুখ শান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। সিজদা রিমার মেয়ে, এটা অন্তত আমাকে বলা উচিত ছিল রাশেদ। কেমন মামা, তুই নিজের বোনের মেয়েকে বাড়ির কাজের মেয়ের পরিচয় রেখেছিস? ছি রাশেদ, ছি। আমি তোর থেকে এটা আশা করিনি বন্ধু। রিমাটাও সারা জীবন স্বার্থপরই থেকে গেল। নিশ্চয়ই নিজের স্বার্থের জন্য ফুলের মতো পবিত্র মেয়েটাকে এই বাড়িতে কাজের মেয়ের পরিচয় ফেলে রেখেছে। সিস্টার আসল পরিচয় কেউই জানে না, আমি কাউকে জানতে দেইনি। তাই বলে আমি সিস্টারকে কখনোই কাজের মেয়ের পরিচয় দেই না। সিস্টার বাবা রূপক হালদার গোয়েন্দা বিভাগে চাকরি করত। রূপক একজন সৎ সাহসী ডাপুতে অফিসার ছিলেন। অসংখ্য কেস একা হাতে হ্যান্ডেল করেছে। অনেক বড় বড় মাস্তান কিলার বড় বড় নেতাদের কুকর্ম ফাঁস করে তাদেরকে জেলে দিয়েছে। এমনকি ফাঁসিও হয়েছে কয়েকজনের। সিস্টার যখন 6 মাস বয়স তখন হুট করে রূপক নিখোঁজ হয়ে যায়। প্রেস মিডিয়া, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে যায়। তবুও রূপকের খোঁজ মেলে না। রূপক নিখোঁজ হয়ে যাওয়ায় রিমা অনেক ভেঙে পড়ে। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। কয়েক বছর পর শোনা যায় যে জঙ্গলে মাটি করে একটা লাশ পাওয়া গিয়েছে। সেখানে রূপকের ব্যাজ, ঘড়ির বন্দুক, আইডি কার্ড পাওয়া গেছে। এটা শোনার পর থেকে রিমার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। রিমা শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে রিমাকে মানসিক হসপিটালে অ্যাডমিট করে। সেখানেও রিমার উপর হামলা হয়। সিস্টারও লাইফ রিস্ক ছিল। সিস্টার জীবনের ঝুঁকি দেখে আমি সিস্টারকে আমার কাছে নিয়ে আসি, কিন্তু কাউকে সিস্টার আসল পরিচয় জানতে দেইনি। কিন্তু আমার স্ত্রী সিস্টার আসল পরিচয় কিভাবে জানি জেনে যায়। বিথি আমাকে এটা বলে যে সে সিস্টারকে যেভাবে রাখতে চায় আমি যদি সেভাবে রাখতে না দিই তাহলে বিথি সবার সামনে সিস্টার আসল পরিচয় তুলে ধরবে। আমার বাধ্য হয়ে সবটা মেনে নিতে হয়। আমার খুব ইচ্ছা ছিল সিস্টারকে পড়াশোনা শিখিয়ে অনেক বড় করব, কিন্তু আমি পারিনি। আমি একজন ব্যর্থ মামা। বলেই কান্নায় ভেঙে পড়েন রাশেদ চৌধুরী। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে সবটা শুনছিল সিজদা। তার যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। সে এতদিন জেনে এসেছে সে এতিম। এতিমখানা থেকে তাকে এই বাড়িতে নিয়ে এসেছে। সে এতিম না, তারও বাবা মা আছে ভাবতেই সিজদার সুখ সুখ অনুভব হয়। কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে যায় এটা ভেবে যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। সে তাকে বাবা বলে ডাকতে পারবে না। সিজদা চোখের পানি মুছে গুটি গুটি পায়ে রাশেদ চৌধুরীর কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার মামু? হ্যাঁ মা, আমি তোর মামু, এক হতভাগা মামু। আমার মা কি এখনো বাচ্চা আছে মামু? আমারে আমার মায়ের কাছে লইয়ে যাও না মামু। তোর মায়ের অবস্থা বেশি ভালো না রে মা। অপরিচিত কাউকে দেখলে অনেক উত্তেজিত হয়ে পড়ে, যার কারণে পূর্বের থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আমার মা কি আর ভালো হইব না মামু? আমি কি আমার মারে মা কইয়া ডাক দিতে পারবো না? মা কি একটা বারের লইয়া আমারে নিজের বুকের টাইনা লইব না মামু? পারবি না, পারবি। বাইরের দেশ থেকে অনেক বড় ডক্টর এসে তোর মায়ের চিকিৎসা করছে। একটু সুস্থ হলে তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। এখন আর কান্না করিস না মা, চোখের পানি মুছে নে, সবাই দেখছে তো। সিজদা রাশেদ চৌধুরীর বুক থেকে সরে এসে চোখের পানি মুছে নেয়। কিছু সময় কান্না করার জন্য চোখ মুখ নাক লাল হয়ে গেছে। হালিমা বেগম সিজদার হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে গয়নার বাক্স বের করে সিজদার গলায় মোটা স্বর্ণের হার, কানে দুল, হাতে বালা পরিয়ে সিজদার কপালে চুমু দিয়ে বললেন,
জীবনে অনেক সুখী হও, স্বামী সোহাগী হও, স্বামী সন্তান সংসার নিয়ে সারা জীবন সুখ শান্তিতে থাকো, এই কামনা করি। দূর থেকে এইসব দৃশ্য দেখে রাগে ফুঁসছে ঐশ্বর্য। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের রুমে এসে জিনিসপত্র ভাঙচুর করে বলল, এত বড় বড় দামি দামি গহনা, উফ, আমি আর সহ্য করতে পারছি না। যেখানে আমার থাকার কথা ছিল সেখানে আমার বাড়ির কাজের মেয়ে এত বড় বাড়ির বউ হয়ে যাবে? না না, এটা আমি মেনে নিতে পারছি না। সার্জিস আমার, শুধুই আমার। আমি এই বিয়েটা হতে দেব না, কিছুতেই না। সার্জিস সবে মাত্র হসপিটাল থেকে বেরিয়ে গাড়ির কাছে এসেছে। এমন সময় তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বিউটিফুল লেডি নামটা জলজল করতে দেখে মুখে হাসি ফুটে ওঠে তার। সার্জিস তৎক্ষণাৎ কল রিসিভ করে সালাম দিয়ে বলল, হ্যালো মাই বিউটিফুল লেডি। তুমি কোথায় আছো দাদু ভাই? সবে মাত্র হসপিটাল থেকে বের হয়েছে। কেন, কিছু হয়েছে কি? হয়েছে তো অনেক কিছুই। তুমি আমায় ভালোবাসো তো? তোমার যে খারাপ চাই না এটা বিশ্বাস করো তো? কেন, তুমি জানো না? জানি তো, তবুও জিজ্ঞেস করলাম। সোর্স লাগবে তোমার? সোর্সের প্রয়োজন নেই। ওকে ফাইন, বাট কি হয়েছে সেটা তো বলো। তুমি বাসায় আসো, তারপর ঠান্ডা মাথায় সবটা বুঝিয়ে বলছি। যে হুকুম মাই বিউটিফুল লেডি। বলেই সার্জিস ফোন পকেটে রাখতেই কোথা থেকে মডার্ন ড্রেস পরা একটা মেয়ে দৌড়ে এসে সার্জিসকে জড়িয়ে ধরল। বিরক্তিতে সার্জিসের কপালে ভাঁজ পড়ে গেল, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সার্জিস তড়িৎ গতিতে মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোকে কতবার বলেছে তাথই, হোটেল আমাকে হাক করবি না, এসব একদমই ভালো লাগে না আমার। কাম অন সার্জিস, জাস্ট হাগ করেছি, এটা এত রিঅ্যাক্ট করার কি আছে? তোকে লাস্টবার মতো ওয়ার্ন করছে, নেক্সট টাইম আমার অসভ্যতামি করলে কানে নিচে 2টা কষে থাপ্পড় মারবো। সার্জিসের কথায় তাথই একটু ভয় পেয়ে গেল। তার রাগ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে তার। ভয় পেলেও সেটা সার্জিসের সামনে প্রকাশ করলো না, বরং সার্জিসের কাছে কান এগিয়ে দিয়ে বলল, দাও না থাপ্পড়। তোমার হাতে থাপ্পড় কেন? তুমি যদি নিজের হাতে আমার কাছে বিষ তুলে দাও, আমি সেটাও অমৃত মনে করে খেয়ে নিতে রাজি আছি সার্জিস। এক মিনিট, সার্জিস কে? হ্যাঁ সার্জিস কি? আমি তোর সিনিয়র, ভাইয়া বলে সম্বোধন করবি, ওকে? খালামণি আমাকে কথা দিয়েছে সে আমাকে তার পুত্রবধূ করে নেবে। কয়েকদিন পরেই তোমার সাথে আমার বিয়ে হবে। বিয়ের পর তুমি আমার বর হবে। বরকে কেউ ভাইয়া বলে সম্বোধন করে নাকি? স্টপ অল দিস ননসেন্স প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিরক্ত লাগছে আমার। চলো না কোনো কফি শপে যাই, সেখানে গেলে দেখবে সব বিরক্তি কেটে যাবে, ভালো লাগবে তোমার। বলেই তাথই সার্জিসের হাত ধরতেই সার্জিস এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, কফি শপে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তোর যাওয়ার ইচ্ছে হলে তুই যা না, আমি কেন বিরক্ত করছিস? তোমার ভালোর জন্যই বলছিলাম। আমার ভালো নিয়ে তোকে ভাবতে হবে না তাথই। দাদা কল করেছিল আমাকে, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, বাই। আমিও যাব, অনেকদিন খালামণির সাথে দেখা হয় না, এই সুযোগে খালামণিকে দেখে আসতে পারবো। গতকালের শপিং মলে আম্মির সাথে দেখা হয়েছে তোর, আর আজকে বলছি কতদিন খালামণির সাথে দেখা হয় না। নাটক কম কর। বলেই সার্জিস 1 মিনিটও বিলম্ব না করে গাড়িতে বসে যায়। চোখের পলকে গাড়ি ছুটে চলে যায় নিজ গন্তব্যে। তাথই সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে নিজের চুল খামচে ধরে বলল, ড্যাম ইট, এবার কি করব আমি? হালিমা মসজিদে যাব? না না না, তার থেকে বরং খালামণিকে কল দিই। বলে তাথই হ্যান্ড পার্স থেকে ফোন বের করে দেখে ফোনের স্ক্রিনে খালামণি নামটা জলজল করছে। তাথই তড়িৎ গতিতে ফোন রিসিভ করে বলল, তোমার ছেলে তো আমাকে পাত্তাই দেয় না খালামণি। আমি তোমার কথা মতো কত সুন্দর করে সাজগোজ করে সার্জিসের সামনে এসেছিলাম, কিন্তু সার্জিস আমার দিকে তাকিয়েও দেখেনি, আবার বলে কিনা ওকে ভাই ডাকতে। তোমাকে দিয়ে কিছুই হবে না তাই তোমাকে বলেছিলাম একটু একটু করে সার্জিসের মনে নিজের জায়গা তৈরি করে নিতে, কিন্তু একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না। এবার আর আমার করার কিছুই নেই, সবটা আমার হাতের বাইরে চলে গিয়েছে। কেন, কি হয়েছে? সার্জিসের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। হোয়াট? সার্জিসের বিয়ে ঠিক হয়ে গিয়েছে? আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কিছু বললে না? তুমি হয়তো ভুলে গিয়েছো আমি সার্জিসের আপন মা না, সার্জিসের দ্বিতীয় মা। দ্বিতীয় মায়ের জায়গা থেকে আমার যতটা চেষ্টা করার আমি করেছিলাম। তাছাড়া সার্জিস আমাকে খুব একটা পছন্দ করে না, এজন্য তোমাকে বলেছিলাম তুমি সার্জিসের মনে জায়গা করে নাও, কিন্তু তুমি পারলে না। একটা কাজ করলে হয় না খালামণি? কি কাজ?
সার্জিসের যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে রাস্তা থেকে সরিয়ে দিই, তাহলে তো আমাদের পথ একদম ক্লিয়ার। তাথয়ের কথা শুনে শান্তা মির্জার চোখের সামনে সিজদার মায়াবী মুখখানি ভেসে উঠল। এমন মায়াবী শান্ত মেয়েটার ক্ষতির কথা ভাবতেই বুক কেঁপে উঠল তার। শান্তা মির্জা কর্কশ কণ্ঠে বলল, পাগল হয়ে গেছো তুমি? সরি খালামণি, আসলে আমার মাথা ঠিক নেই, কি না কি বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না, রাখছি আমি, বাই। ওকে বাই। বলে শান্তা মির্জা ফোন রেখে দিয়ে মনে মনে বলল, সিজদা মেয়েটা দেখতে যেমন মিষ্টি তেমন ব্যবহারও মিষ্টি। সার্জিসের বউ হয়ে এলে মন্দ হবে না, দুজনকে খুব ভালো মানাবে। কিন্তু সমস্যা হলো মেয়েটা গাইয়া, অশিক্ষিত। সার্জিসকে আদৌ বিয়েটা করতে রাজি হবে? আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে সিজদা। আমি রোজ নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ তাআলা যেন তোরে একটা সুখের মুখ দেখায়। এত বড় একজন অফিসারের মাইয়া হইয়াও জীবনে তুই অপমান অবহেলা ছাড়া কিছুই পাসনি। বড় ম্যাডাম নিজের মাইয়ারে বড় বড় স্কুলে পড়াইছে, অথচ তোরে কাজের মাইয়ার হালে এই বাড়ির এক কোণে ফালাইয়া রাখছে। তারা বড় বড় দোকানে গিয়ে খাবার গিলছে, আর তোরে বাসি খাবার খাইতে দিছে। তারা দামি দামি পোশাক পরছে, আর তোরে তাদের পরা কাপড় পরতে দিছে। ভাইজানের কথা আর কি কমু, তার তো নিজের ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাহিরে তাহন লাগে, তার তো করার কিছুই ছিল না। তবে এখন তোর কষ্টের দিন শেষ রে মা, কত বড় বাড়িতে তোর বিয়ে হইব, তুই সুখে শান্তিতে সংসার করবি। এবারে আমি মরেও শান্তি পাবো রে মা। সালেমা বেগমের কথা শুনে সিজদা তাকে জড়িয়ে ধরে বলল, এভাবে কইছো কা খালা? আমার মাথার চুল সমান আয়ু হোক তোমার। তুমি আমার দ্বিতীয় মা। আমার মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু তোমার ভালোবাসা পাইছি। তোমার থেকে তোমার মুখের ভাষা শিখছি। আমার তোমার ভাষার কথা কইতে বেশি ভালো লাগে খালা। কিন্তু এখন তো আর এমন করে কথা কম যাইব না, এখন তোরে স্মার্ট হইতে হইব। আমার কি মনে হচ্ছে জানো খালা? কি? এই বিয়েটা হইব না। একজন শিক্ষিত বড়লোক পোলা কেন আমার মতো অশিক্ষিত কাজের মাইয়ারে বিয়ে করব? এতক্ষণে দরজার বাইরে দাঁড়িয়ে সবটাই শুনছিল ঐশ্বর্য। সিজদার কথা শুনে ঐশ্বর্য মুচকি হাসি হেসে বলল, তুই ঠিক ভাবছিস সিজদা, তোর যে এই বিয়েটা করা হবে না। আই এম শিওর সার্জিস কিছুতেই তোর মতো একটা মেয়েকে বিয়ে করতে রাজি হবে না। বাই এনি চান্স সার্জিস যদি এই বিয়েতে রাজি হয়েও যায়, তাহলে বিয়ের আসরে তোর জায়গায় পাত্রী হয়ে বসে থাকবো আমি। কিন্তু এসব করতে গেলে আগে তোর একটা ব্যবস্থা করতে হবে। রূপক হালদার মানে তোর বাবা যাদেরকে জেলে দিয়েছে তাদের ফাঁসি হয়েছে, তাদের ফ্যামিলির লোকদের মনে নিশ্চয়ই এখনো প্রতিশোধের আগুন জ্বলছে। বাবা তো বলেছিল গুন্ডা মাস্তানদের হাত থেকে বাঁচতে সিজদাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আমি একবার যদি তাদের ব্যাপারে জানতে পারতাম, তাহলে আমার পথের কাঁটা দূর হয়ে যেত। এতে সাপও মরত আর লাঠিও ভাঙত না। চোখের সামনে আমার রাজকুমার রাজত্ব অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে, এটা কিছুতেই হতে দেব না। যত দ্রুত সম্ভব আমার পথের কাঁটা আমাকে সরিয়ে ফেলতে হবে। Are you crazy? Do you have any idea? What did you say? আমি একজন অ্যাডাল্ট পারসন। আমার নিজের কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? বাবা চায় তার ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করে, আমি চাই তার বোনের মেয়েকে বিয়ে করে, তুমি চাও তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে। আমার নিজের চাওয়ার কি কোনো দাম নেই? তোমরা একবারও জানতে চেয়েছো আমি কি চাই, আমি আদৌ বিয়েটা করবো কিনা? তোমরা কেউ আমার কাছে কিছু না জিজ্ঞেস করে বিয়ে ঠিক করে এসছো। এসব বিয়ে সংসার প্রেম ভালোবাসে বিশ্বাস করি না আমি। আমাকে ক্ষমা করো দাদু, এই বিয়েটা আমি করতে পারবো না। দাদু ভাই তুমি এবার প্লিজ একবার মেয়েটাকে দেখো, আমার বিশ্বাস সিজদাকে তোমার খুব পছন্দ হবে। সিজদা মেয়েটা এমন প্রথম দেখায় যে কারো নজর কাটতে সক্ষম মেয়েটাকে একবার দেখলে তুমি আর বিয়েতে অমত করতে পারবে না। আমি কথা দিচ্ছি সিজদাকে দেখার পর যদি সিজদাকে তোমার পছন্দ না হয়, তাহলে তোমার বিয়েটা করতে হবে না। আমার কোনো ইন্টারেস্ট নেই দাদু। দাদু ভাই সরি দাদু, আমি কখনোই তোমার কোনো কথার অবত্য হয়নি, কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না।
আমি কত বড় মুখ করে সবাইকে বলেছিলাম আমার দাদুভাই কখনোই আমার অবাধ্য হবে না, সে ঠিকই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে। কিন্তু আমি তোমাকে চিনতে ভুল করেছি দাদুভাই, তুমি আমার বিশ্বাস ভরসা কিছুই রাখলে না দাদুভাই। রামিসা যাওয়ার পর তোমাকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছি, কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। তুমি যখন যেটা চেয়েছো আমি তখন সেটা দেওয়ার চেষ্টা করেছি। তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার প্রতিদান স্বরূপ আমাকে এইভাবে অপমান অপদস্থ করলে দাদুভাই, তোমার থেকে আমি সত্যি এটা আশা করিনি। বলেই হালিমা বেগম নিজের রুমে চলে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে সার্জিস বলল, সরি দাদু, আমি তোমাকে হার্ট করতে চাইনি, বাট আই হ্যাভ নাথিং টু ডু। রাতে ডিনার শেষ করে সিজদা সালেহা বেগম দুজনে বসে গল্প করছিল। এমন সময় ঐশ্বর্য সিজদার রুমে গিয়ে বলল, সিজদা, আমার রুমে একটু আয় তো, তোর সাথে একটু কথা আছে আমার। আপনি যান আপামনি, আমি আইতেছি। আমি রুমেই আছি, তুই একটু তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আইতেছি। বলেই সিজদা বিছানা থেকে নামতে গেলেই সালেহা বেগম সিজদার হাত ধরে বলল, ছোট ম্যাডাম মনে মনে হয়তো কোনো মতলব আটতেছে। মা মাইয়া দোনোডারে একটারও আমার সুবিধার মনে হয় না। একজনের তো বিয়া নিয়া খুশি হইবার পারে নাই। উকিলাপা যখনই কইল তার তোরে পছন্দ হইছে, তখনই দোনোডার মুখ হাড়ির তলার মতো কালা হইয়া গেল। মা মাইয়া দোনোডার একটাই কথাও কানে লইবি না তুই। তারা তোর ভালা চায় না রে মা। তুমি শুধু শুধু চিন্তা করছো খালা। সেই দিনের পর থেকে ম্যাডাম আপামনি কেউই আমার লগে খারাপ আচরণ করে নাই, আমারে বাড়ির কোনো কাজও করতে দেয় নাই। তুমি দেখলা না, খাওয়ানোর সময় আমারে তাগো লগে বসায়া খাওন দিল। তুই এখনো অবুঝ রে মা, দুনিয়ার চিনস নাই। যা গিয়ে দেখ ম্যাডাম কি কয়। আচ্ছা, তোমার তো শরীরটা ভালো না, তুমি আর রাত যাইগো না, তুমি ঘুমাও খালা। তুই বেশি দেরি করিস না, জলদি আইসা পড়িস। ঠিক আছে খালা। বলে সিজদা দরজা চাপিয়ে দিয়ে ঐশ্বর্যের দরজার সামনে গিয়ে নক করে বলল, আইবো আপামনি? হ্যাঁ আয়। অনুমতি পেয়ে সিজদা রুমের এক কোণে দাঁড়িয়ে থাকলো। সিজদাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐশ্বর্য বলল, দাঁড়িয়ে রয়েছিস কেন? এদিকে আয়, আমার পাশে বস। ঐশ্বর্যের এত ভালো ব্যবহার সিজদার ঠিক হজম হলো না। সিজদা গুটি গুটি পায়ে ঐশ্বর্যের বিছানার এক কোণে গিয়ে বসলো। সিজদা বসতেই ঐশ্বর্য বলল, দেখ সিজদা, আমি এতদিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে অপমান অপদস্থ করেছি। আমি সত্যিই জানতাম না তুই আমার ফুপির মেয়ে। জানলে কখনোই তোর সাথে এমন আচরণ করতাম না। তুই পুরনো কথা কিছু মনে রাখিস না সিজদা। সব কিছুর জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই আপামনি। আপনারা আমারে আশ্রয় দিয়েছেন বলে আমি বাইচে আছি, নাইলে এতদিনে কবে মারা পড়তাম। তুই অনেক বড় মনের মানুষ রে সিজদা। শোন না, তোকে যে কথা বলার জন্য রেখেছি। আগামীকাল আমার বান্ধবী রোশনির গায়ে হলুদের অনুষ্ঠান। আমার ফ্রেন্ড সার্কেলে সবাই যাচ্ছে। তোর তো কয়েকদিন পর বিয়ে। তুই চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবি। তাই আমি ভেবেছি তোকেও সাথে করে নিয়ে যাব। হলুদ আর বিয়ে দুটো দিন তুই আর আমি একসাথেই কাটাবো, অনেক আনন্দ করব। সেই মুহূর্তগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। কিন্তু আপামনি? কোনো কিন্তু না সিস্তা। তুই তো শুনেছিস তোর হবু বর একজন নামকরা কার্ডিওলজিস্ট। তোর বরের কি এত সময় হবে তোকে নিয়ে ঘুরে বেড়ানোর? বিয়ের পর কোথাও যেতেও পারবি কিনা সন্দেহ। তাই যে কটা দিন আমাদের বাড়িতে আছিস একটু এনজয় করে নি। বিয়ে মানেই পরাধীনতা, বন্দি পাখি হয়ে খাঁচায় বসে থাকা। আমারও তো যাওয়ার ইচ্ছা করছে, কিন্তু মামু কি রাজি হইব? তোর মামুকে রাজি করানোর দায়িত্ব আমার। তুই এসব নিয়ে একদম টেনশন করিস না। পাপা সবসময় চাই আমি যেখানে যাই তোকে যেন আমার সাথে নিয়ে যায়। পাপা যদি জানতে পারে আমি তোকে আমার বান্ধবীর হলুদের অনুষ্ঠানে নিয়ে যাব, পাপা অনেক খুশি হবে। একদমই না করবে না। মামু সত্যি রাজি হইব তো? আরে পাগলি, হবে রে হবে। অনেক রাত হয়ে গিয়েছে, এখন যা, গিয়ে শুয়ে পড়। আমাদের সকাল সকাল বের হতে হবে। ঠিক আছে আপামনি। বলেই সিজদা চুপচাপ নিজের রুমে এসে শুয়ে পড়ে। সিজদার রুম থেকে বের হওয়ার সাথে সাথে ঐশ্বর্য কাউকে কল করে বলল, মনে আছে তো কি কি করতে হবে? জি ম্যাডাম। এমনভাবেই কাজটা করবে যেন কেউ আমার দিকে সন্দেহের আঙ্গুল না তুলতে পারে। সবাই জানবে সিজদা কিডন্যাপ হয়ে গিয়েছে।
তাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে সেটা তোমাদের ব্যাপার। আমার কাজ শুধু মেয়েটাকে তোমাদের হাতে তুলে দেওয়া, ব্যাস। এর পরেরটা তোমরা নিজেরাই বুঝে নেবে। তবে একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বাই এনি চান্স যদি আমি ফেসে যাই তাহলে তোমাদের একটাও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, মাইন্ড ইট। বলেই ঐশ্বর্য ফোন রেখে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, শুধুমাত্র আর কয়েক ঘন্টা, এরপর সিস্টার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে আর আমি সার্জিসের হয়ে যাব, শুধুই সার্জিসের। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতে ঘুম ভেঙে যায় সিজদার। সিজদা তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সালেহা বেগম তখনও ঘুমিয়ে রয়েছে। সিজদা সালেহা বেগমকে ডেকে তুলে দিয়ে নিজে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। ফজরের নামাজ শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে সিজদার রোজকার অভ্যাস। আজও তার ব্যতিক্রম হয়নি। কোরআন তেলাওয়াত শেষে জায়নামাজ গুছিয়ে রেখে রুম থেকে বের হবার জন্য পা বাড়াতেই সালেহা বেগম সিজদার হাত ধরে বলল, তুই বিয়ে বাড়িতে যাস না রে মা। আমার ভেতরটা কেমন জানি কু ডাকতাছে, বারবার মনে হইতাছে তোর লগে খারাপ কিছু হইব। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারি নাই, তোর জন্য চিন্তা হচ্ছে খুব। তোর যাওনের দরকার নেই মা। ছোট ম্যাডাম ভালো মানুষ না, এক্কেরে মিসকা শয়তান। তুমি শুধু শুধু টেনশন করতেছো খালা, আমার কিচ্ছু হইব না। আপামনি নিজেও একটা মাইয়া হয়ে অন্য মায়ের লগে খারাপ কেউ কেমনে করতে পারবো ক? তুমি একদম চিন্তা করো না। 14 বছর বয়সে বাপ মইরা যায়, বাপ যাওয়ার পর কষ্ট কইরা মা আবার বিয়া দেন। তখন সংসারে কিছু বুঝতাম না, দিন রাত শাশুড়ি ননদের দাঁতের ঝাড়ি সহ্য করতে হতো। স্বামী রোজ রাইতে যৌতুকের টাকার লাইগা গালাগাল করত, মারতো, তবুও মাটি কামড়ে পইড়াছিলাম। বছর ঘুরতে না ঘুরতেই আমি পোয়াতি হই। পোয়াতি অবস্থায়ও শাশুড়ির ননদ স্বামীর হাতে মাইর খাইছি। হুট করে একদিন প্রসব বেদনা শুরু হয়। আমি গলা কাটা মুরগির মতো ছটপট করতেছিলাম। দাই মাইয়া কিছু করবার পারে নাই। স্বামীরে কইছিল, সালেহার অবস্থা বেশি ভালো না, ওরে হাসপাতালে লইয়া যাও, নাইলে বাচ্চা বাঁচাতে পারবা না। কেউ শুনে নাই সে কথা। আমি মরা মাইয়া জন্ম দেই। তবে কয়েকদিন পরে স্বামীর ঘরে নতুন বউ লইয়া আহে, আমারে তালাক দেয়। মার সংসারে বোঝা হতে চাইনি, ভাবছিলাম নিজেরে শেষ কইরা দিব, কিন্তু পারি নাই। সেদিন ভাইজান ফেরেস্তার মতো আইসা আমারে বাঁচায় আলো। আমারে তার লগে নিয়ে আহেন এই মস্ত বড় বাড়িতে। এইখানে আইসা আমি তোরে পাই, তোরে আমার নিজের মায়ার মতো আদর ভালোবাসা দিয়া বড় করি। তোর মধ্যে আমি আমার মরা মায়ারে দেখতে পাই, তোর বিপদ সংকেত আমি টের পাই। সালেহা বেগমের কথা শুনে সিজদা তাকে জড়িয়ে ধরে বলল, আমার কিচ্ছু হইব না, তোমার ভালোবাসার জোর আমার কিচ্ছু হইতেও দিব না। তুমি চলো তো, অনেক বেলা হয়েছে, সব কাজকর্ম গোছানো হইলে আমি তৈরি হবো। আচ্ছা চল। বলেই সালেহা সিজদা দুজনেই নিজেদের কাজে লেগে পড়ে। সালেহার হাতে হাতে সিজদা সব কিছু এগিয়ে গুছিয়ে দেয়। সব কাজকর্ম শেষ হতে না হতেই ঐশ্বর্য সিজদাকে নিজের রুমে ডাকে। সিজদা ডাইনিং টেবিলে খাবার গুছিয়ে রেখে ওনায় হাত মুছতে মুছতে ঐশ্বর্যের রুমে এসে নখ দিয়ে বলল, আপামনি ডাকতেছেন? হ্যাঁ আয়, আর শোন, এখন থেকে আমার রুমে আসতে গেলেই তো নক করা লাগবে না। তোর যখন ইচ্ছা তখন চলে আসবি, নক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে আপামনি। আমরা যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি তাই সবাই মিলিয়ে প্ল্যান করেছি শাড়ি পরে যাব। এখানে অনেকগুলো শাড়ি আছে, তোর যে শাড়িটা পছন্দ হয় সেটা নিয়ে যা, তুইও শাড়ি পরে যাবি। এসবের কোনো প্রয়োজন নেই, আমার যা আছে আমি তাই পরে যাব। ঐশ্বর্য সিজদার কথায় কান না দিয়ে সিজদাকে একটা হলুদ শাড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েই বলল, দেখ তো মেয়েটাকে চিনতে পারছিস কিনা। আয়নায় নিজেকে দেখে হতবাক হয়ে যায় সিজদা। নিজেকে নিজেই চিনতে পারছে না। গায়ে হলুদ শাড়ি, কানে ফুলের তৈরি দুল, গলায় মালা, কপালে টিকলি, হাতে চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। সিজদার চোখের পাপড়ি বড় বড় ঘন হওয়ার কারণে আইল্যাশ লাগানো প্রয়োজন হয়নি। গাঢ় কাজল মাস্কারাতে চোখ সেজে উঠেছে এক নতুন সাজে। সব মিলিয়ে অপূর্ব সুন্দর লাগছে সিজদাকে দেখে ভেতরে ভেতরে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় ঐশ্বর্য সেটা সিজদার সামনে প্রকাশ না করেই বলল, ও মাই গড, কত সুন্দর লাগছে তোকে, মনে হচ্ছে তুই বিয়ের করে। আমি মেয়ে হয়েই তোর থেকে চোখ ফেরাতেই পারছি না।
বাই এনি চান্স আজ যদি সার্জিস তোকে দেখতে পেত, আমি নিশ্চিত সার্জিস মারা পড়তো। সার্জিসের কথা শুনে সিস্তার দুই গাল লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো, যেটা চোখ এড়িয়ে যায় না ঐশ্বর্যের। ঐশ্বর্য মুচকি হেসে বলল, তোর সময় ঘনিয়ে এসেছে সিস্তা, যত পারিস লজ্জা পেয়ে নে। আমি ঐশ্বর্য চৌধুরী, ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, আর না পেরে সেটা ছিনিয়ে নিয়েছি। হালিমা মঞ্জিলের প্রত্যেকটা সদস্যকে ড্রয়িং রুমে ডেকেছেন হালিমা বেগম। সবাই চলেও এসেছে, শুধুমাত্র সার্জিসের জন্য অপেক্ষা করছে হালিমা বেগম। সার্জিস নামলেই তিনি তার কথা ব্যক্ত করবেন। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর সার্জিস নিচে আসে। সার্জিসকে দেখে হালিমা বেগম বললেন, তোমার কি 5 মিনিট সময় হবে? হ্যাঁ বলো, কি বলবে? তুমি কি সত্যি বিয়েটা করবে না? না দাদু, আমি ভেবে দেখেছি নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা করলে শুধু শুধু দুটো জীবন নষ্ট হবে। আমি পুরুষ মানুষ, আমি চাইলেই বিয়েটা করে তাকে ভালো না লাগলে অন্য কাউকে বিয়ে করে নিতে পারবো, কিন্তু মেয়েটার যে জীবন নষ্ট হবে তার দায়ভার কে নেবে? যেহেতু আমি মেয়েটাকে গহনা পরিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেহেতু আমি চাইলেই এই বিয়েটা ভেঙে দিতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সাইফানের সাথে সিজদার বিয়েটা হবে। সাইফান কথাটা শুনে হতবাক হয়ে যায়। উপস্থিত সকলের সার্জিস অনেকটা কর্কশ কণ্ঠে বলল, সাইফান? হ্যাঁ, ফাইনাল। এ ব্যাপারে আমার রাশেদের সাথে কথা হয়েছে, সাইফানের সাথেও কথা হয়েছে। সাইফানের এ বিয়েতে কোনো আপত্তি নেই। যাকে এতদিন আমি তুচ্ছ তাচ্ছিল্য করেছি, যাকে কখনো নাতির পরিচয় দেইনি, সেই ছেলেটা আজ আমার সম্মান রক্ষা করলো। আমি সাইফানের সাথেই সিজদার বিয়ে দিব এবং সাইফানকে হালিমা মঞ্জিলে নিয়ে আসব। এখন থেকে সাইফান আমাদের সবার সাথে হালিমা মঞ্জিলে থাকবে। ঐশ্বর্য সিজদাকে নিয়ে গাড়ি করে রওনা হয়েছে। ঐশ্বর্য ড্রাইভ করছে আর সিজদা তার পাশের সিটে বসে রয়েছে। বাতাসে তার লম্বা চুলগুলো উড়ছে। বড্ড ভালো লাগছে সিজদার, মুক্ত পাখির মতো মনে হচ্ছে। সিজদা কিছুক্ষণ বাইরে দৃশ্য উপভোগ করার পর বলতে গিয়েও বলল না সিজদা। ঐশ্বর্য বারবার বলে দিয়েছে বিয়ে বাড়ি গিয়ে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। সে যেন আগে থেকে প্র্যাকটিস করে, তাহলে সবার সামনে কথা বলতে বেঁধে যাবে না। ঐশ্বর্যের কথা মনে পড়তে সিজদা বলল, আপুমনি, আপনি যে বলেছিলেন আপনার ফ্রেন্ডরা আসবে, আমরা সবাই একসাথে এক গাড়িতে যাব, তারা তো এখনো এলো না। ঐশ্বর্য কিছু না বলে চুপচাপ ড্রাইভ করতে লাগলো। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর একটা জায়গায় এসে ঐশ্বর্য গাড়ি থামিয়ে দিয়ে বলল, খুব পিপাসা পেয়েছে আমার, গাড়িতে বোধহয় পানি নেই। তুই গাড়িতে একটু অপেক্ষা কর, আমি বাইরে গিয়ে পানি নিয়ে আসছি। আমিও যাই আপনার সাথে। না না, তুই এমনিতেই শাড়ি পরে হাঁটতে পারছিস না। দেখা গেল শাড়িতে বেঁধে পড়ে গেছিস, তখন মান সম্মান কিছুই থাকবে না। তুই চুপচাপ গাড়িতে বস, আমি যাবো আর পানি নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আইবেন। ওকে। বলেই ঐশ্বর্য একটু সাইডে গিয়ে তার ভাড়া করা গুন্ডাদের ফোন দিতেই তারা এসে সিজদার নাকে একটা রুমাল চেপে ধরে। মুহূর্তের মধ্যে সিজদা সেন্সলেস হয়ে গাড়ির সিটে ঢলে পড়ে। সার্জিস এক প্রকার বিরক্তি নিয়ে হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। 10টার আগে হসপিটালে পৌঁছাতে হবে তাকে, 10টা থেকে চেম্বারে বসতে হবে। সার্জিস গাড়িতে উঠে হাত ঘড়িতে দেখলো 10টা বাজতে খুব বেশি দেরি নেই। হালিমা বেগমের জন্য অনেকটা লেট হয়ে গিয়েছে তার। সার্জিস দ্রুত হসপিটালে পৌঁছানোর জন্য শর্টকাট রাস্তা বেছে নিল। গাড়ি চলছে তার আপন গতিতে। সাইফানের ব্যাপারটা অনেক ভাবাচ্ছে সার্জিসকে। সাইফানকে যে সার্জিস অপছন্দ করে সেটা নয়, সাইফান তার দ্বিতীয় মা শান্তা মির্জার প্রথম স্বামীর সন্তান। সার্জিস সাইফান দুজনেই সমবয়সী। ফারুক মির্জার সাথে যখন শান্তা মির্জার বিয়ে হয়, তখন শান্তা মির্জা সাইফানকে হালিমা মঞ্জিলে নিয়ে আসে। হালিমা বেগম তাদের বিয়েটা মানতে পারেন না। ফারুক মির্জা হাতে পায়ে ধরে বিয়েটা মানাতে সক্ষম হলেও সাইফানকে কোনো মতেই মেনে নেননি হালিমা বেগম। সাইফান নিজের নানি বাড়িতে বড় হতে থাকে, তবে সার্জিসের থেকে সাইফান কোনো অংশে কম নয়। সাইফান একজন আর্মি অফিসার। তার লম্বাটে দেহ, শ্যামবর্ণ, খাড়া নাক, মায়া ভরা চোখ, মাথার চুলগুলো একদম ছোট ছোট। সাইফান দেখতে যেমন সুদর্শন, তেমনি অমায়িক তার ব্যবহার। তার যখন আর্মিতে জব হয় তখন হালিমা মঞ্জিলের সবাইকে মিষ্টিমুখ করাতে এসেছিল, কিন্তু হালিমা বেগম তাকে অপদস্থ করে। বিনিময়ে সাইফান মুচকি হাসি উপহার দিয়ে হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে যায়। এরপর কেটে যায় কয়েক বছর, কিন্তু সাইফান আর হালিমা মঞ্জিলে আসেনি। এতগুলো বছর পর সাইফানের কথা শুনে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল
সার্জিস পুরনো কথাগুলো ভাবতে ভাবতে ড্রাইভ করছিল। আকস্মাৎ সার্জিসের মনে হলো একটা মেয়েকে 4-5টা ছেলে মিলে এক গাড়ি থেকে টেনে হেঁচড়ে অন্য গাড়িতে তুলছে। সার্জিস দেখার ভুল বলে চালিয়ে ড্রাইভে মন দেয়, কিন্তু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে সত্যিই একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে তারা নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। সার্জিস এটা দেখা মাত্র গাড়ি থেকে নেমে ছেলেগুলোর কাছে এসে বলল, কি হচ্ছে এখানে? তুই কোন ক্ষেতের মুলারে? হিরোগিরি দেখাতে আইছিস? আমাদের সাথে কোনো হিরোগিরি চলবে না, একদম মেরে পুঁতে দিব। মেয়েটাকে আর কোথায় নিয়ে যাচ্ছে তাকে? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি আমাদের? তুই যে কাজে যাচ্ছিস সেই কাজে যা। তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, শুধু শুধু ঝামেলা করে নিজের বিপদ ডেকে আনিস না। আমি একজন ডক্টর, হার্টের ডক্টর। তবে ছোটবেলা থেকেই আমার একটা খারাপ রেকর্ড আছে। আমি যাকে ধরি যতক্ষণ না পর্যন্ত তার হার্ট চলাচল বন্ধ না হচ্ছে ততক্ষণ ছাড়ি না। আদর যত্ন করতেই থাকি। ইচ্ছে ছিল সিআইডি অফিসার হবার, কিন্তু হয়ে গেলাম ডক্টর। অনেকদিন কাউকে আদর যত্ন করা হয়নি। হাত দুটো কেমন যেন নিষ্পিস করছে। কি আগে আদর খেতে আসবে? আয়। বলতেই সব কয়টা গুন্ডা সার্জিসের উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ তাদের মধ্যে মারামারি চলতে থাকে। মারামারির এক পর্যায়ে একটা গুন্ডা পেছন থেকে সার্জিসের বাহুতে ছুরি চালিয়ে দেয়, যার দরুন সার্জিসের শর্ট ভেদ করে রক্ত বের হতে থাকে। সার্জিস ক্ষতস্থান ধরে রাস্তায় বসে পড়ে, আর তখনই পুলিশ চলে আসে। সার্জিস বিপদ সংকট টের পেয়ে গাড়ি থেকে নামার আগে পুলিশকে ইনফর্ম করে এসেছিল। পুলিশ এসে গুন্ডাদের নিয়ে যেতেই সার্জিস দৌড়ে গাড়ির কাছে চলে এলো। সিজদাকে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে বসিয়ে রাখা হয়েছে। সার্জিস এসে সিজদার কাঁধে হাত দিতেই সিজদা সার্জিসের বুকে ঢলে পড়ল। মুহূর্তের মধ্যেই যেন সার্জিসের মধ্যে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। সার্জিস সিজদার পালস চেক করে দেখল পালস চলছে। তৎক্ষণাৎ সার্জিস সিজদার চোখে মুখে পানির ছিটা দিয়ে সিজদার মুখে হালকা চাপড় মেরেই বলল, হাই ইউ, ওপেন ইউর আইস প্লিজ, টক টু মি। সার্জিস সিজদাকে কয়েকবার ডাকার পরও সিজদার থেকে রেসপন্স পেল না। সে সিজদাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পাজা কোলে তুলে নিতেই সিজদা চোখ তুলে তাকালো। সিজদার চোখে চোখ পড়তেই থেমে গেল সার্জিসের পা, বেড়ে গেল হার্টবিট। সার্জিস সিজদার চোখের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। মনে হলো যেন এই চোখের দিকে তাকিয়ে জনম জনম পার করে দেওয়া যাবে। চোখে এত মায়া। সার্জিসের মনে হলো হলুদের সাথে কোনো হলুদ পরীর সাক্ষাৎ পেয়েছে সে। তার যে হসপিটালে যেতে দেরি হচ্ছে সে কথা বেমালুম ভুলে গেল সার্জিসের ধ্যান ভেঙে গেল সিজদার চিৎকারে। সিজদা চিৎকার করে বলছে, আপনার তো হাত কাইটা রক্ত বের হইতেছে, কেমনে হাত কাটলো আপনার? ও কিছু না, সামান্য একটু কেটেছে। তোমার সাজসজ্জা দেখে মনে হচ্ছে তুমি কোনো বিয়ের কনে। তুমি কি বিয়ের আসর ছেড়ে পাল গেছ, বা তোমাকে তুলে নিয়ে আসা হয়েছে? না স্যার, আমি তো আপামনির লগে তার বান্ধবীর হলুদের অনুষ্ঠানে যাইতেছিলাম। হুট করে আপামনি কইল তার পানির পিপাসা পেয়েছে, কিন্তু গাড়িতে পানি ছিল না, তাই তো আপামনি পানি আনতে গেছিল। আর তখনই কয়েক বাজে লোক এসে আমার শরীরে হাত দিতে লাগলো। আমার খুব খারাপ লাগতেছিল তখন। আমি চিৎকার করে আপামনিরে ডাকতে গেলেই তারা আমার নাকি কিছু একটা সাইপা ধরলো। এরপর আর কিচ্ছু মনে নাই আমার। আমি তো ভাবছিলাম আমি বোধহয় মইরেই যাবো। খারাপ লোকগুলান আমারে হয়তো মাইরেই ফেলবো। তোমার নাম কি, বাসা কোথায়? প্রত্যুত্তরে সিজদা কিছু বলতে যাবে তার আগেই সার্জিসের ফোন বেজে উঠল। হসপিটাল থেকে কল এসেছে। সার্জিস ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:30 বেজে গেছে। সার্জিস কল রিসিভ না করে সিজদাকে বলল, গাড়িতে বসো। কোথায় যাব? হসপিটালে। হাসপাতালে কেন যাবো? হাসপাতালে লইয়া আমারে কি ইনজেকশন দিবেন? আমি হাসপাতালে যাবো না, আমারে বাড়ি লইয়া যান। না না, তোমাকে কোনো ইনজেকশন দিব না, চিন্তা করো না। তোমাকে আমি তোমার বাসায় পৌঁছে দেব, কিন্তু এই মুহূর্তে আমাকে হসপিটালে যেতে হবে। তোমাকে এখন ছাড়তে পারছি না, তোমার লাইফ রিস্ক আছে। যে গুন্ডাগুলো তোমাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল, এদের নিশ্চয়ই বড় গ্যাং আছে। এতক্ষণ হয়তো তাদের কাছে খবরও পৌঁছে গিয়েছে। এত সহজে তারা তোমাকে ছাড়বে না, আবারও তোমার উপর অ্যাটাক হতে পারে। তুমি আমার কথা শোনো, তুমি এখন আমার সাথে হসপিটাল চলো। আমি হসপিটালের কাজ শেষ করে তোমাকে তোমার বাসায় নিরাপদে পৌঁছে দেব। আচ্ছা।
বলে সিজদা গাড়িতে বসতে যাবে তার আগেই সার্জিসের ক্ষতস্থানের দিকে নজর পড়ে তার। সিজদা কী করবে বুঝতে না পেরে এই মানুষটার কাছে সে ঋণী। আজ তার জন্যই সে বাঁচতে পেরেছে, না হলে এতক্ষণে সে নরপশুদের খাবারে পরিণত হতো ভাবতেই সিজদার গায়ে কাটা দিয়ে ওঠে। সিজদার কাছে একটা রুমাল ছিল, সিজদা রুমাল দিয়ে সার্জিসের ক্ষতস্থান বেঁধে দেয়। সার্জিস মুগ্ধ দৃষ্টিতে সিজদার দিকে তাকিয়ে রইল। তার কানে অনবরত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সেই লাইন বাজতে লাগলো। প্রহর শেষে আলোয় ডাঙা, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। হোয়াট? পুলিশে ধরে নিয়ে গেছে মানে? কি বলছো এসব? তুমি সঠিক খবর জানো তো? জি ম্যাডাম, আমাদের কাছে এমনি তথ্য এসেছে। সবটা প্ল্যান অনুযায়ী হচ্ছিল। যেহেতু নির্জন রাস্তা ছিল তাই মানুষেরও কোনো সমাগম ছিল না, কিন্তু হুট করে কোথা থেকে একজন হিরো এসে মেয়েটাকে বাঁচিয়ে নিল। 5-6টা ছেলে মিলে একটা ছেলের সঙ্গে পারলো না? অকর্মার ঢেকি সব কয়টা। ম্যাডাম বললাম না, ছেলেটা হিরোর মতো দেখতে, গায়ে অনেক শক্তি, অনেক অনেক খায় হয়তো। জাস্ট শাট আপ। আমি মরছি আমার টেনশনে, আর তুমি আমার সাথে মশকরা করছো। তোমাদেরকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমার। নিজেরা তো ফাঁসলি, সাথে আমাকেও ফাঁসালি। বলে রাগে গজগজ করতে করতে ঐশ্বর্য কল কেটে দিয়ে বলল, পুলিশের চাপে পড়ে ওরা যদি মুখ খোলে তাহলে তো আমি ফেঁসে যাব, আমার সব কিছু শেষ হয়ে যাবে। না না, আমি কিছুতেই নিজের পায়ে নিজে কোরআন মারতে পারি না, আমাকে কিছু একটা করতে হবে। বলে ঐশ্বর্য অতি দ্রুত নিজেদের বাড়িতে চলে আসে। তাকে একা ফিরতে দেখে সালেহা বেগম বিচলিত হয়ে বলল, ছোট ম্যাডাম, এত তাড়াতাড়ি হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল? গেলেন তো এই কয়েক ঘন্টা আগে, এরই মধ্যে আয়া পড়লেন। আপনি একা এলেন যে, সিজদা মা কই? ঐশ্বর্য সালেহা বেগমের কথার উত্তর না দিয়ে বাবা বাবা বলে ডাকতে শুরু করলো। রাশেদ চৌধুরী তখন নিজের রুমে ফারুক মির্জার সাথে কথা বলছিলেন। ঐশ্বর্যের চিৎকার শুনে তিনি রুম থেকে বেরিয়ে এসে বললেন, কি হয়েছে ঐশ্বর্য, চিৎকার করছো কেন? আর এত তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ হয়ে গেল? তুমি তো বলেছিলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তুমি একা এসেছো, সিস্তা কোথায়? সিস্তাকে দেখছি না তো। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দেব বাবা? তুমি তোমার মতো করে বলো। বাবা, একটা বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছে। আমি বা সিস্তা কেউই বিয়ে বাড়িতে পৌঁছাতেই পারিনি। মানে সিস্তার কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ বাবা, গাড়ি ড্রাইভ করতে করতে আমার খুব পানির তৃষ্ণা পেয়েছিল, কিন্তু গাড়িতে কোনো পানি ছিল না। আমি পানি কিনে নিয়ে এসে দেখি গাড়িতে সিস্তা নেই। আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও সিস্তাকে পাইনি। ও গড, সিস্তা তো এখানকার রাস্তাঘাট কিছুই জানে না। এমনটা তো নয় যে সিস্তা গাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল। এই জন্যই সিস্তা হাওয়া খাওয়ার জন্য গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে কোথাও চলে গিয়েছে। সিস্তা যেহেতু রাস্তা চেনে না তাই আর ফিরতে পারেনি। তুমি এতটা দায়িত্ব জ্ঞানহীন হলে কি করে? তুমি তো জানতে সিস্তার রাস্তাঘাট কিছু চেনে না। তুমি জানার পরেও সিস্তাকে একা রেখে কিভাবে চলে গেলে? বাবা, এখন এসব কথা বলার সময় নেই। আমাদের সিস্তাকে খুঁজে বের করতে হবে। এই মুহূর্তে আমাদের থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করা প্রয়োজন। ঠিক আছে, চলো। বলে রাশেদ চৌধুরী ঐশ্বর্যকে নিয়ে অতি দ্রুত বেরিয়ে পড়েন। তাদের যাওয়ার পানে তাকিয়ে সালেহা বেগম চোখের পানি মুছে বললেন, মায়ের মন ঠিকই সন্তানের বিপদ আজ করতে পারে। আমি ঠিকই ভয়টা পাইছিলাম, কিন্তু আমার কেন জানি মনে হইতাছে ছোট ম্যাডাম নাটক করতেছে। সে সব জানে, সে ইচ্ছে কইরা সিজদারে বিপদের মুখে ঠেলা দিছে, নিজেরে কেউ যাতে কোনো প্রকার সন্দেহ না করে। এই জন্য মিশে মিশে কান্দনের নাটক করতেছে। নাটক বা সিরি একটা। তোর বিচার আল্লাহ করব। আল্লাহ ছাড়া দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমার নাম কি সৌন্দর্যময়ী? সিজদা পরম যত্নে সার্জিসের ক্ষতস্থানে রুমাল বেঁধে দিচ্ছিল। সার্জিসের প্রশ্নে হাত থেমে যায় তার। সে আমতা আমতা করে বলল, জি না। ওকে ফাইন, বাট আই উইল কল ইউ সৌন্দর্যময়ী। সিজদা ইংরেজি বুঝতে না পেরে বলল, কিছু বললেন? তোমার নাম যাই হোক আমি জানতে চাই না, আমি তোমাকে সৌন্দর্যময়ী বলেই ডাকবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না, আমার কোনো আপত্তি নেই। আপনার যে নামে ডাকতে ভালো লাগে সেই নামেই ডাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাট আই হ্যাভ নোটিস সামথিং। তুমি আঞ্চলিক ভাষায় কথা বলছো, আমার শুদ্ধ ভাষায় বলছো, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সিজদা কিছু বলতে যাবে তার আগেই সার্জিসের ফোন বেজে ওঠে। সার্জিস সিজদাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, চলো চলো, অলরেডি আমার অনেক লেট হয়ে গিয়েছে।
বলেই সার্জিস গাড়ির দরজা খুলে দেয়। সিজদা গাড়িতে বসলে সার্জিস দরজা লাগিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসে পড়ে। সার্জিস গাড়ি স্টার্ট দিতে যাবে, তখনই দেখায় সিজদার সিট বেল্ট লাগানো হয়নি। সার্জিস তৎক্ষণাৎ সিজদার দিকে ঝুঁকে আসে সিট বেল্ট লাগিয়ে দেওয়ার জন্য। সিজদার তো লজ্জায় মরি অবস্থা। সার্জিসের চোখে চোখ রাখার স্পৃহা নেই তার। জীবনে প্রথম কোনো পুরুষ এতটা কাছাকাছি এসেছে তার। সিজদার সর্বাঙ্গ কাঁপুনি দিয়ে ওঠে, সজারুর ন্যায় দাঁড়িয়ে যায় শরীরের সমস্ত লোমকূপ। হার্টবিট দ্রুত গতিতে লাফাতে শুরু করে। সিজদা চোখ বন্ধ করে শাড়ির আঁচল খামচে ধরে বসে থাকে। সার্জিসের সিট বেল্ট লাগানো হয়ে গেলেও সিজদার থেকে সরে আসে না, বরং সিজদার মুখের দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। সিজদার ভীতু চেহারা দেখতে বেশ ভালোই লাগছে তাই। মিনিট কয়েক অতিবাহিত হবার পর সার্জিস সিজদার থেকে সরে এসে গাড়ি স্টার্ট করলো। গাড়ি চলতে শুরু করে তার আপন গতিতে। সার্জিস একবার সিজদার চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি সত্যি সৌন্দর্যময়ী নাও, একই সাথে ভীতবতী, চন্দ্রমুখী, সুস্মিত, সুচয়না, প্রিয়ংবদা, প্রিয়ভাষীও বটে। আই লাইক ইট। গাড়িতে পিন পতন নীরবতা কাজ করছে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। প্রায় আধা ঘন্টা পর গাড়ি এসে হসপিটালের সামনে থামে। সার্জিস সিজদাকে নিয়ে হসপিটালে প্রবেশ করে। সবাই সিজদাকে সার্জিসের সাথে দেখে অবাক হয়ে যায়। সার্জিস স্যার বিয়ে করেছে কথাটা মুহূর্তের মধ্যেই হসপিটালে ছড়িয়ে পড়ে। এমনকি হালিমা বেগমের কাছেও কথাটা পৌঁছে যায়। তিনি কাল বিলম্ব না করে সার্জিসের কাছে কল দেন। সার্জিস ফোন রিসিভ করা মাত্রই তিনি সার্জিসকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, তুমি বিয়ে করে নিলে দাদু ভাই? একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? এই জন্যই তুমি সিজদার মতো একটা ভালো মেয়েকে বিয়ে করতে চাইছিলে না? এই ছিল তোমার মনে? আমি এখনই আসছি হসপিটালে। আমিও দেখতে চাই তুমি কোন হুড়পড়ি বিয়ে করেছো। কেমন দাদু, তোমাকে কে বললো আমি বিয়ে করেছি? আমি বিয়ে করলে এতক্ষণে বউনি বাসার ঘরে থাকতাম, বউনি হসপিটালে আসতাম না। রাস্তাটা মেয়ে বিপদে পড়েছিল, আমার সময় নেই দেখে তাকে তার বাসায় পৌঁছে দিতে পারেনি। আমার সাথে করে হসপিটালে নিয়ে এসছে। আমার কাজ শেষ হলে তাকে তার বাসায় পৌঁছে দেব। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম দাদু ভাই। ডোন্ট প্যানিক, আই এম নট ম্যারিড। আমি বাসায় ফিরে সবটা বলবো তোমাকে। এখন রাখছে, বাই। বলেই সার্জিস ফোন পকেটে রেখে নিজের কাছে মনোযোগ দিলেন। সিজদা সার্জিসের চেম্বারে এক কোণে গুটি মেরে বসে রয়েছে। সার্জিস পেশেন্ট দেখছে। তার বেহায়া চোখ বারবার সিজদাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। লুকিয়ে দেখার মাঝে এক ধরনের ভালো লাগা কাজ করছে তার মধ্যে। তার কানে অরিজিৎ সিং এর গানের লিরিক্স বাজছে, তোকে আকার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না, তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। স্যার, পুলিশ এসেছে। কেন? আপনার সাথে যে ম্যাডাম রয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। ম্যাডামের মামা থানায় মিসিং ডায়েরি করেছেন। প্রত্যেক থানায় ম্যাডামের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ হাজি রোডে সিসি ক্যামেরায় আপনার সাথে ম্যাডামকে দেখেছেন। তারা শিওর হয়ে এসেছেন যে ম্যাডাম আপনার সাথে রয়েছে। এখন কি করবেন স্যার? ম্যাডাম কি চলে যাবে? তুমি এমন রিয়াক্ট করছো যেন মেয়েটা আমার বিয়ে করা বউ, তাকে সারা জীবন আমার সাথে রেখে দেওয়ার জন্য নিয়ে এসছে। ম্যাডামকে বিয়ে করলে মন্দ হতো না স্যার। আপনাদের দুজনকে দারুণ মানিয়েছে। মনে হচ্ছে আমি রণবীর কাপুর আর আলিয়া ভাটকে দেখছি। তুমি দাদুকে কল করে আমার বিয়ের মিথ্যা নিউজ দিয়েছ, তাই না রামিম? সরি স্যার, আপনার দাদু আমাকে বলেছিল আপনি কখন কোথায় যান, কোন মেয়ের সাথে কথা বলেন, কোন মেয়ের সাথে দেখা করেন, সবটা তাকে ইনফর্ম করতে। দাদু তো গুরুজন। গুরুজন মানে সম্মানীয় ব্যক্তি। আমি দাদুর কথা অমান্য করলে দাদুকে অসম্মান করা হতো। তাই তো দাদুকে আপনার সব আপডেট দেই। গুড জব, ক্যারি অন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাডামকে নিয়ে যাই তাহলে? তুমি যাও, আমি সৌন্দর্যময়কে নিয়ে আসছি। মায়াবতীকে? সার্জিস নিজের কাজ ছেড়ে রামিমের দিকে চোখ তুলে তাকাতেই রামিম শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমি আসছি স্যার। রামিম যেতেই সার্জিস সিজদার পাশে দাঁড়িয়ে সিজদাকে কয়েকবার মায়াবতী বলে ডাক দেয়, কিন্তু সার্জিসের ডাক সিজদার কান অব্দি পৌঁছায় না। সিজদা কানে ইয়ারফোন গুঁজে দিয়ে সার্জিসের ফোনে কার্টুন দেখছে। কার্টুন তার অনেক পছন্দের। সিজদা ফ্রি টাইমে সালেহা বেগমকে সাথে নিয়ে কার্টুন দেখতে বসে যায়। সার্জিস কাঁচের ফাঁকে লক্ষ্য করছিল সিজদা বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। দাঁত দিয়ে নিজের নখ কাটছে, শাড়ির আঁচল থেকে টেনে টুনে সুতা বের করছে। এসব দেখে সার্জিস এসে সিজদাকে জিজ্ঞেস করে সে কোনো সিরিয়াল
সিরিয়াল দেখে কিনা। তখন সিজদা বলে সে কার্টুন দেখে। কথাটা শুনে সার্জিস মুচকি হেসে মনে মনে বলল, যে মেয়েকে আজকে বিয়ে দিলে কালকে এক বাচ্চার মা হয়ে যাবে, সে নাকি এখনো কার্টুন দেখে। সার্জিস তৎক্ষণাৎ পকেট থেকে নিজের ফোন বের করে ইউটিউবে গিয়ে কার্টুন ভিডিও প্লে করে সিজদার হাতে ফোন দিয়ে কানে ইয়ারফোন গুঁজে দেয়। সিজদা কার্টুন দেখায় এতটাই মগ্ন হয়ে গেছে যে তার এই দিক ওই দিক তাকিয়ে দেখারও সময় নেই। সার্জিস সিজদা কয়েকবার ডাকার পরও রেসপন্স না পেয়ে সিজদার কান থেকে ইয়ারফোন সরিয়ে নেয়। সিজদা তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখে সার্জিস দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে কিছুটা ভরকে যায় সিজদা 2 কদম পিছিয়ে গিয়ে বলল, আমি কি কিছু ভুল করেছি স্যার? না না, তুমি কোনো ভুল করোনি। পুলিশ এসছে তোমাকে নিয়ে যেতে, চলো। পুলিশ? পুলিশ কেন? তোমার মামা মিসিং ডায়েরি করেছেন। পুলিশ নিরাপদে তোমাকে তোমার মামার কাছে পৌঁছে দেবে। আমি পুলিশ ভয় পাই, আমি পুলিশের সাথে যাবো না। সিজদার কথা শুনে সার্জিস মনে মনে বলল, আমি তোমাকে ছাড়তে চাই না, কিন্তু তোমাকে আটকে রাখার কোনো অধিকার যে আমার নেই। তবে তুমি একদম চিন্তা করো না সৌন্দর্যময়, তোমার কোনো ক্ষতি হবে না। যদিও মেয়ে কনস্টেবল এসছে, তবুও আমি তোমার সাথে রামিমকে পাঠাবো। তোমার মামার কাছে না ফেরা পর্যন্ত রামিম তোমার সাথে থাকবে। তুমি আমার হৃদয়ে কাঁপন সৃষ্টি করেছো। এত সহজে সার্জিস মির্জার থেকে নিস্তার পাবে না। তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করবই।